নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জিওগ্রাফি সাবজেক্টের 4th সেমিস্টারের যে একটা টপিক আছে জিওটেকটনিক, সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে সবাইকে একটা অনুরোধ, সবার কাছে যেন এই ক্লাস চলাকালীন টেক্সট বইটি এবং তার সঙ্গে একটি নোটবুক যেন থাকে। ক্লাস চলাকালীন কিছু কিছু বিষয় হয়তো আমরা আলোচনা করব যেগুলো অনেক সময় টেক্সট বইতে নাও থাকতে পারে, নোট ডাউন করে রাখলে তোমাদের পক্ষে সুবিধা হবে। তো সেই ক্লাসে আমরা যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে একটা বিষয়ে তোমরা অবশ্যই অবগত হয়েছো, বিভিন্ন আগের যে টিউটোরিয়াল ক্লাসগুলো ওশান কারেন্টের উপর বা সমুদ্র স্রোত, জীবমণ্ডল, এই টপিকগুলোর উপর আলোচনা হয়েছিল, তখন তোমরা জেনেও নিয়েছো যে আমাদের এই 4th সেমিস্টারও 35 নম্বরের হবে। সেখানে কোশ্চেন প্যাটার্ন কিন্তু এবার ডেসক্রিপটিভ টাইপ, 5 মার্কসের, 3 মার্কসের এবং 2 মার্কসের তিনটে প্যাটার্নের কোশ্চেন থাকবে, তিনটে ক্যাটাগরির কোশ্চেন থাকবে। তো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা সাবটপিক 1, যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের মূলনীতি, এই যে টপিকে এর মধ্যে প্রায় 5-6টি ইউনিট আছে। এখানে কিন্তু আমাদের 15 নাম্বার বরাদ্দ, 15 মার্কস। তার মধ্যে 5 মার্কসের একটি কোশ্চেন, 3 মার্কসের দুটি এবং 2 মার্কসের দুটি কোশ্চেন থাকবে। তো এখান থেকে কিন্তু 5 মার্কসের কোশ্চেন আছে, সেটা সবার জন্য এটা অবগত আছো হয়তো, যে এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে। তো যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেখানে 5 মার্কসের প্রশ্ন থাকতে পারে, 3 মার্কসের থাকতে পারে, 2 মার্কসেরও আছে। তো সেইটা আমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করব যে কোনো ধরনের প্রশ্ন যাতে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের বিষয়বস্তুতে চলে আসি। আজকে আমাদের জিওটেকটনিক, যে ইউনিট 1-এ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে জিওটেকটনিক যে টপিকটি আছে, সেই টপিকের মধ্যে দুটো সাব টপিক রয়েছে। এখন আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং, এই টপিকটা নিয়ে আলোচনা করব। সি ফ্লোর স্প্রেডিং বলতে দেখো, যেটা আমাদের একটা সাময়িক একটা ছবি দেখলে এটা দেখো একটা ধারণা আসছে, সেটা হচ্ছে যে আমি যদি এটাকে সাধারণ বাংলায় বলি, যে সমুদ্র বক্ষ, যে অর্থাৎ সমুদ্রের যে ভূমিভাগ, জলের নিচে যে ভূমিভাগ, সেটা বিস্তৃত হচ্ছে। এটা অনেকটা কোন থিওরির সঙ্গে আমরা একটা সম্পৃক্ত, আগের কনসেপ্ট সেমিস্টারে আমরা পড়েছি ওয়েগনারের থিওরি, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহীসঞ্চরণ মতবাদ, তার সঙ্গে এটা সম্পৃক্ত। এবং একই সঙ্গে এর যে পরের সাব ইউনিট রয়েছে তোমাদের বইতে দেখবে, প্লেট টেকটনিক থিওরি, সেটার সঙ্গেও এটা সম্পৃক্ত। তো সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে, এই বিষয়টা নিয়েই, এই বিষয়টার উপর ভিত্তি করে এই মতবাদটা দাঁড়িয়ে আছে যে আমাদের পৃথিবীতে বিভিন্ন যে মহাসাগরগুলো আছে সেগুলো বিস্তৃতি ঘটছে তাদের বক্ষদেশ। তো সেটা নিয়েই আমাদের আলোচনা। চলো আমরা সেই টপিকে আমরা আসি। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্টটা, এই সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদটি কিভাবে এসছে। তো সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদের আসলেই যার কথাটা আসে তার নাম হচ্ছে হ্যারি হেস। এই হ্যারি হেস, যিনি একজন ভৌগোলিক এবং অধ্যাপক, এই হ্যারি হেস এবং তার সঙ্গে আরেকজনও আছেন, রবার্ট সিনক্লিয়ার, এরা দুজনে মিলে এই সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদটির উপর আলোকপাত করেছেন এবং সারা বিশ্বব্যাপী মানুষ জেনেছে যে এই টপিকটি কি, সেটা এদের দুজনের বিষয়ের উপর ভিত্তি করে। তবে তার আগেও বেশ কিছু ভৌগোলিক এই টপিকটা হয়তো বা এই বিষয়বস্তুর উপরে একটু একটু করে আলোকপাত করেছিলেন, তখন হয়তো তারা বিস্তৃতভাবে সেই ব্যাখ্যায় আসতে পারেননি বিভিন্ন রকম তাদের আলোচনার সময়ের ক্ষেত্রে, কিন্তু তাদেরও এই তত্ত্বের ক্ষেত্রে তাদের অবদান কম নয়। যেমন ফ্রান্সিস বেকন, একজন বিশাল বড় ভৌগোলিক, টেলার আছেন, ওয়েগনার, আর্থার হোমস, এদেরও কিন্তু সবার কন্ট্রিবিউশন আছে এই থিওরিটা তৈরি করার ক্ষেত্রে। তবে অবশ্যই হ্যারি হেস এবং রবার্ট সিনক্লিয়ার, তাদের মতবাদটা সারা বিশ্বব্যাপী বা সবার মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল এই মতবাদকে নিয়ে। 1962 সালে হিস্ট্রি অফ ওশান বেসিন নামক একটা গবেষণাপত্রে এই হ্যারি হেস তিনি এই বিষয়টাকে এনেছিলেন। সেই বিষয়টা কি? তবে এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, স্বাভাবিকভাবে যে মিত্রশক্তি বা এই ধরনের, যে আমরা জানি ইতিহাসে পড়েছি, বিভিন্ন রকম গ্রুপ হয়েছিল বিভিন্ন দেশ মিলে, হ্যাঁ, তা সবার অনুসন্ধান করা কার কত অস্ত্র ভাণ্ডার আছে, কার কি আছে। তখনও ওই সমুদ্রের নেভির কে কতটা শক্তিশালী,
বা সাবমেরিন, কার কটা সাবমেরিন আছে, সে কে কোথায় সাবমেরিন নিয়ে যাচ্ছে, এইটা নিয়ে গবেষণা করার সময় দেখা গেছিল যে সমুদ্রটাকে তো জানতে হবে, সমুদ্রের তলায় কোথায় কি আছে। সাবমেরিন যে আমি চালাবো, আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিনেমার ক্ষেত্রে দেখেছি সাবমেরিনগুলো চলে, কিন্তু সাবমেরিনেরও কিন্তু সমুদ্রটা রাস্তা আছে। কারণ সমুদ্রের তলায় আমরা লাস্ট সেমিস্টারেই পড়েছি অনেক পাহাড় পর্বত মালভূমি সমভূমি আছে, তো সেই পাহাড়ে যদি ধাক্কা খেয়ে যায়, তো সমুদ্রের তলদেশে কোথায় কি আছে সেইটা জানার সময় জন্য বিভিন্ন রকম গবেষণা হয়েছে। বিশেষ করে আমেরিকান ভৌগোলিকরা, তারা এখানে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল। তো তাদের এই যে খোঁজ খবর করতে গিয়ে এই মতবাদটা কিন্তু ধারে ধারে এই হ্যারি হেসের কাছে বিষয়টা আসে, বা তিনিও এর সঙ্গে একটু যুক্ত ছিলেন, এবং তারা ধাপে ধাপে তিনি তার এই গবেষণাপত্রে এই সমুদ্রবক্ষের বিস্তৃতি বিষয়টাকে এনেছেন। তো বিষয়টা ব্যাপারটা কি, যদি ব্যাপারটাকে আমরা একটা ছবির মাধ্যমে দেখাই, যে বিষয়টা এরকমই যে মহাদেশীয় ভূখণ্ড সেটা কোনো একটা কারণের জন্য পরস্পরের বিপরীত দিকে যদি সরে যায়, দেখা যাচ্ছে এই বিপরীত দিকে সরে গেলে একটা ফাটল তৈরি হচ্ছে, সেই ফাটল বরাবর ভূগর্ভের ম্যাগমা উপরের দিকে উঠে আসছে, এসে একটা শৈলশিরা মতো তৈরি করছে, এবং এই শৈলশিরা বরাবর দেখা যাচ্ছে নতুন ভূমিরূপ তৈরি হচ্ছে, এবং এই যে দুটো ভূখণ্ড পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে, সেটা কোথাও গিয়ে আবার দূরের যে অন্য কোনো যে মহাদেশীয় ভূখণ্ড আছে সেটার আস্তে আস্তে তলায় চলে যাচ্ছে, তলায় গিয়ে সেটা আস্তে আস্তে অ্যাস্ট্রোস্ফিয়ারে চলে যাচ্ছে। এইভাবে অর্থাৎ প্রতিনিয়ত এখানে নতুন ভূভাগ তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে সরে আবার গভীরে চলে যাচ্ছে, আবার ভূগর্ভের ম্যাগমা উপরে উঠছে, এইভাবে জিনিসটা কনসেপ্টটা তৈরি হচ্ছে। এবং প্রতিনিয়ত এই নতুন নতুন ভূমিভাগ, এই যে মাঝখানে যে শৈলশিরা বা পাহাড়টা বললাম, সেই সমুদ্রের তলায় সেই পাহাড় বরাবর উপরে বিষয় উঠে আসছে, ম্যাগমা বরাবর নতুন ভূমিভাগ তৈরি হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে সরে প্রান্তদেশে, এই যে মহাদেশের প্রান্তদেশে এসে সেটা চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে সমুদ্রটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং তার নতুন ভূমিভাগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। সমুদ্রবক্ষের বিস্তৃতির যে তত্ত্বটা, সেটা হচ্ছে এই বেসিক বিষয়টার উপরে দাঁড়িয়ে, যে সমুদ্র এরকমভাবে বড় হচ্ছে। সেটা মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর হতে পারে, প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রেও প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর যে শৈলশিরা আছে সেই শৈলশিরা বরাবর দেখা গিয়েছে, বা এই আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে তো খুব প্রকৃষ্ট প্রমাণ যে এটা সমুদ্রটা প্রতিনিয়ত চওড়া হচ্ছে। ক্ষেত্রফল হয়তো বাড়ছে না, কারণ যেমন নতুন ভূমিভাগ এখানে তৈরি হচ্ছে, পুরনো ভূমিভাগটা আস্তে আস্তে সরে কি হচ্ছে, অ্যাস্ট্রোস্ফিয়ারের তলায় চলে যাচ্ছে। আবার এখান থেকে আবার নতুন ভূমিভাগ আছে, সেটা আস্তে আস্তে দুপাশে সরে পুরনো এই মহাদেশে ধাক্কা খেয়ে সে আস্তে আস্তে তলায় চলে যাচ্ছে। এইভাবে জিনিসটা কনসেপ্ট, তার জন্য পৃথিবীর মোট ক্ষেত্রফলে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সমুদ্রের যে বক্ষদেশটা সেটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পুরনোটা আস্তে আস্তে অ্যাস্ট্রোস্ফিয়ারে চলে যাচ্ছে, নতুনটা আবার মাঝখান বরাবর যে সামুদ্রিক শৈলশিরা বরাবর উপরে উঠছে। এটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতির মূল বিষয়। তো এবার এই যে বিষয়টা, এবার তোমাদের প্রথম প্রশ্ন জাগতে পারি যে স্যার, এই যে সমুদ্রবক্ষের বিস্তৃতি, এটার কারণ কি? তো এই কারণটায় আমরা আগে আসি, যে কারণটা কি। বিস্তৃতির কারণ, প্রথম কারণ কি? পরিচলন স্রোত, ঠিক আছে, কনভেকশন কারেন্ট। সেটা কি? দেখো, একটা ছবির মাধ্যমে জিনিসটা বোঝানো আছে। দেখো, এই হচ্ছে সেই মাঝখানের ফাটল, এই হচ্ছে এই যে দুপাশে দেখো সামুদ্রিক ভূখণ্ড, মাঝখানে এই যে সেই ফাটল, যে ফাটল বরাবর দুটো ভূখণ্ড পরস্পরের বিপরীত দিকে আস্তে আস্তে সরছে। এই সরছে কিসের জন্য? এখানে বলছে এই পরিচলন স্রোত একটা ফ্যাক্টর। পরিচলন স্রোতটা কি? ভূ অভ্যন্তরে আমরা জানি তাপমাত্রা, আমরা পৃথিবীর অভ্যন্তরভাগে যে আমরা সেমিস্টার 1-এ দেখবে, মনে করে দেখো, অভ্যন্তরভাগ পড়েছিলাম। ভূত্বকের নিচে গুরুমণ্ডল, তার নিচে কেন্দ্রমণ্ডল আছে। সেই গুরুমণ্ডলের উপরিভাগের দিকে যেটা অ্যাস্থনোস্ফিয়ার, সেখানে আমরা জানি যত গভীরে যাব টেম্পারেচার বাড়ছে, কিন্তু এই তাপের পরিমাণ সব জায়গায় একরকম নয়। বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির জন্য কোথাও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি, কোথাও কম। এই বেশি তাপযুক্ত অঞ্চল থেকে কম তাপযুক্ত অঞ্চলের দিকে একটা তাপের প্রবাহ চলে, যেটাকে আমরা পরিচলন স্রোত বলি। এই তাপের প্রবাহের ক্ষেত্রে, এই পরিচলন স্রোতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফাটল, যখনই একটা ফাটল হয় তখন এই ফাটল বরাবর কি হচ্ছে, এই ফাটল বরাবর
ভূ অভ্যন্তরের ম্যাগমা উপরের দিকে উঠে এসে এই কি হয়, এই ফাটল বরাবর উপরের দিকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সেটা এই মূলত ব্যাসাল্ট জাতীয় শিলা, সেটা বাইরে এসে সঞ্চিত হলো। আর এই পরিচলন স্রোতটা কি করে, এই দেখো দুপাশে সরে যাচ্ছে। এই দুপাশে যখন সরে যায়, এই পরিচলন স্রোত তলা দিয়ে যাচ্ছে। আর কি করে, উপরের যে সামুদ্রিক ভূখণ্ডগুলো সেগুলো এই পরিচলন স্রোতের প্রভাবে আস্তে 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 দুপাশে সরে। এই সরতে 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 হতে দেখো দুপাশে আবার মহাদেশ আছে, এই পাশে একটা মহাদেশ, এই পাশে একটা মহাদেশ। সেই মহাদেশে যখন ধাক্কা খায় সামুদ্রিক ভূখণ্ড, তা মহাদেশীয় ভূখণ্ডর ঘনত্ব সামুদ্রিক ভূখণ্ড অপেক্ষা কম। তার ফলে কি হয়, এই সামুদ্রিক ভূখণ্ড আস্তে আস্তে ধাক্কা খেয়ে সে নিচের দিকে নেমে যাচ্ছে। এই যে নিচের দিকে নামছে, নেমে এই পরিচলন স্রোতের প্রভাবে সে নিচের দিকে নামছে, নেমে কি হচ্ছে, আবার এই অ্যাস্ট্রোস্ফিয়ারে চলে আসছে, সেটা পুরোটা গলে গেল, গলে গিয়ে আবার এই ম্যাগমা রূপে আবার এই ঠিক এই তোমার ভূ অভ্যন্তরে গিয়ে এসে এই সেন্টার বরাবর চলে আসছে। এবং এই সেন্টার বরাবর যখন আসছে, সেন্টার বরাবর এসে সেটার আবার উত্থান ঘটছে। তাহলে তুমি দেখো একটা সার্কেল তৈরি হচ্ছে, দুপাশেই দেখো একটা সার্কেল তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে পরিচলন স্রোত মতবাদ। এটা উপরে ঘটছে, তলায় কি ঘটছে দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করো। অর্থাৎ এই যে ম্যাগমার উপরে ঊর্ধ্বমুখী উদ্গীরণ হচ্ছে সেই পরিচলন স্রোতের প্রভাবে, সেটা উঠছে। এই ওঠার ফলে কি হচ্ছে, দুপাশে এই দুটো ভূখণ্ড পরস্পর বিপরীত দিকে সরছে, এটা উঠছে, নতুন ভূখণ্ড তৈরি হচ্ছে। এই যে কালোটা হচ্ছে নতুন ভূখণ্ড তৈরি হলো, সেটা সরে গিয়ে এই দুপাশের মহাদেশী খণ্ডের দিকে আস্তে আস্তে যখন সরছে, কারণ তলা দিয়ে পরিচলন স্রোত প্রবাহিত হচ্ছে। তলা দিয়ে কি হচ্ছে দেখো, এই যে তলা দিয়ে তো পরিচলন স্রোত প্রবাহিত হচ্ছে দুদিকেই। এই পরিচলন স্রোতের প্রভাবে কি হচ্ছে, দুটো যে ভূখণ্ডটা তৈরি হলো সে আস্তে 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 সরছে। যত সরছে তত পুরনো হচ্ছে, কারণ নতুনটা তো এখানে তৈরি হচ্ছে প্রতিনিয়ত, আর পুরনোটাই দুপাশে সরছে। সরে যখন মহাদেশে ধাক্কা খেলো, সে আস্তে আস্তে আবার গভীরে চলে আসছে দুদিক থেকে। এই গভীরে এসে আবার এই দিকে চলে আসছে এবং গলে যাচ্ছে, গলে গিয়ে এইটার আবার উত্থান হচ্ছে। অর্থাৎ এইভাবে একটা ভূ অভ্যন্তরে একটা পরিচলন স্রোতটা প্রবাহিত হচ্ছে। এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ, পরিচলন স্রোতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কারণ। তো পরিচলন স্রোতটা ক্লিয়ার। এরপরে যে আর একটা কারণ আছে, এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো, যে সব পাত আমরা জানি, প্লেট টেকটনিক তোমাদের দেখবে এই টপিকটার পরে প্লেট টেকটনিক থিওরিটাকে আবার ডিটেলসে বলা আছে। আমরা জানি আমাদের পৃথিবী অনেকগুলো ভূখণ্ডে বা পাতের সমষ্টি। আমাদের যে পৃথিবীটা, মহাদেশ বা মহাসাগরগুলো আছে, একটা পাতের উপর ভাসছে। এবং এই যে প্রত্যেকটা প্লেট প্রত্যেকে গতিশীল, সঞ্চারণশীল। এবং দুটো প্লেটের মাঝখানে যে সীমান্ত, সেই সীমান্ত বরাবর আমরা অনেক সময় এই সমুদ্রবক্ষের বিস্তৃতির ঘটনাটা ঘটতে পারি। কোন সীমান্ত বরাবর দেখো, একটা সীমান্ত হচ্ছে, তুমি দেখো এরকম দেখা যায়, সেটা হচ্ছে দুটো প্লেট পরস্পরকে দেখো পাশ কাটিয়ে চলে যাচ্ছে, একই দিকে হতে পারে বা পরস্পর বিপরীত দিকে। এটাকে ট্রান্সফর্ম বা নিরপেক্ষ পাত সীমান্ত বলছে। আর একটা হচ্ছে দুটো পাত পরস্পরের মুখোমুখি এসে দেখো ধাক্কা খাচ্ছে, এটাকে আমরা বলছি অভিসারী বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর একটা তুমি দেখো দুটো ভূখণ্ড পরস্পর বিপরীত দিকে সরছে। এই বিপরীত দিকে সরলে কি হচ্ছে, তুমি দেখো এই যে পরস্পর বিপরীত দিকে সরলে, এই দেখো এই ছবিটার সঙ্গে মেলাও, এই যে পরস্পর বিপরীত দিকে সরছে, এই সরার ফলে কি হচ্ছে, মাঝখানটা ফাটল তৈরি হচ্ছে। সেই ফাটল বরাবর ভূগর্ভের ম্যাগমা উপরে উঠে আসছে, সেটা সঞ্চিত হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিলা তৈরি করছে, নতুন সামুদ্রিক ভূখণ্ড তৈরি হচ্ছে। এবং তলায় কি হচ্ছে, এই যে প্লেট সরে যাওয়ার পরবর্তীকালে পরিচলন স্রোতের প্রভাবে ওই তলার যে ভূখণ্ডটা তৈরি হলো সেটা দুভাগে বিভক্ত হয়ে পরস্পর বিপরীত দিকে সরে গিয়ে পুরো দুপাশে যে মহাদেশীয় ভূখণ্ড তার ধাক্কায় সে গভীরে চলে যাচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ সঞ্চরণশীল পাত, তার মধ্যে কোনটা, এই যে ডাইভার্জেন্ট অর্থাৎ প্রতিসারী পাত সীমানা বরাবর, প্রতিসারী পাত সীমানাটা একটা ফ্যাক্টর সমুদ্রবক্ষে বিস্তৃতির ক্ষেত্রে। দুটো পাত পরস্পরের বিপরীত দিকে। স্যার এই পাত দুটো কি হতে পারে, একটা হতে পারে দুটোই মহাদেশীয় পাত হতে পারে, দুটোই কন্টিনেন্টাল প্লেট হতে পারে। আচ্ছা স্যার, হ্যাঁ হতে পারে, তাহলে মাঝখানে ফাঁকা হয়ে গেল, ফাটল হলো। আচ্ছা স্যার, যদি একটা মহাদেশ এবং একটা মহাসাগর হয়, হোক না, কোনো অসুবিধা নেই। মহাসাগরটা ছিল, তাহলে মহাসাগরটা আরও বড় হচ্ছে। আর যদি স্যার দুটো মহাসাগর পরস্পর বিপরীত দিকে যদি কোনো এরকম পরিস্থিতি হয়, সেটা হলেও তাই, যে নতুন করে আবার মহাসাগরটা আরও বড় হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে সেই প্রতিসারী পাত সীমান্তের ক্ষেত্রে তুমি এই
তোমার মাঝখান বরাবর যখনই দুটো পাত পরস্পরের বিপরীত দিকে সরবে, এই বিপরীত দিকে সরলে কি হবে, এই মাঝ বরাবর একটা ফাটল তৈরি হবে বা চ্যুতি গঠিত হবে। চ্যুতি গঠিত হলেই ভূগর্ভের ওই ফাটল বরাবর ভূগর্ভের ম্যাগমান উদ্গীরণ হবে, পরিচালন স্রোতের প্রভাবে হোক। এই উদ্গীরণের দ্বারা কি হবে, নতুন যে ব্যাসাল্ট জাতীয় শিলা সেটা বেরিয়ে আসবে এবং বেরিয়ে এসে সেটা সঞ্চিত হয়ে মাঝখান বরাবর মধ্য সামুদ্রিক শৈলশিলাটা তৈরি করবে এবং নতুন সামুদ্রিক ভূখণ্ড হবে। আর তলা দিয়ে এই যে পরিচালন স্রোত প্রবাহিত হচ্ছে, এই পরিচালন স্রোতের টানে সে আস্তে আস্তে দুপাশে সরবে। দুপাশে মহাদেশীয় ভূখণ্ড বরার সঙ্গে যখন ধাক্কা লাগবে, সেটা আস্তে আস্তে গভীরে চলে যাবে, গভীরে গিয়ে সেটা গলে যাবে, গলে গিয়ে সেটা আবার উঠে আসবে। এইভাবে জিনিসটা চলছে। অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তৃতির যে কারণ, সেখানে এই পরিচালন স্রোত হোক বা সঞ্চালনশীল পাত, যে দুটো কারণ হচ্ছে মূল কারণ, এই দুটো কারণের জন্য দেখা যাচ্ছে এই সমুদ্রবক্ষের বিস্তৃতিটা ঘটছে। আশা করি আমি সমুদ্রবক্ষের বিস্তৃতি কারণের যে কারণটা সেটা হয়তো বোঝাতে পারলাম তোমাদেরকে। এবার আমরা যে বিষয়ে আলোকপাত করব, স্যার এই হ্যারিয়েস তো মূল বক্তব্যটা তো বুঝলাম যে কেন হল হ্যারিয়েসের বক্তব্যের বা মতবাদটা যে সমুদ্রবক্ষের বিস্তৃতি, এটার প্রমাণ কি? তো অবশ্যই প্রত্যেকটা থিওরির একটা করে প্রমাণ থাকে, সে প্রমাণটাও আমাদের আছে। সেটা কি দেখে নিচ্ছি। দেখো, বিভিন্ন সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রথম প্রমাণটা কি? সমুদ্রের অবক্ষেপের বয়স। অবক্ষেপ কাকে বলে? আমরা আগের সেমিস্টারে কিন্তু সামুদ্রিক অবক্ষেপ নিয়ে পড়েছি। অবক্ষেপ বলতে সমুদ্রের তলায় বিভিন্ন রকম সঞ্চয়, জৈব পদার্থ অজৈব পদার্থের সঞ্চয়টাকে অবক্ষেপ বলছি। সেই অবক্ষেপের নিয়ে যখন সঞ্চয়টা আমরা দেখব কোন বরাবর, যে দেখা যাচ্ছে এই যে এই যে মাঝখান বরাবর, দেখো এখানে এই যে অনেকটা এসের মতো যে একটা বিষয় দেখতে পাচ্ছ, এটাকেই বলা হচ্ছে, এটা আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক মহাসাগরে এই যে মাঝখান বরাবর রয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা। একটু আগে আমি তোমাদের বোঝাচ্ছিলাম যে সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় এই দুপাশে দুটো বিভিন্ন পাত সরে যাওয়ার জন্য বা ভূখণ্ড সরে যাওয়ার জন্য এই মাঝখান বরাবর পরস্পর থেকে সরে গিয়েছে এবং এই যে এস টাইপের এই যে মধ্য সামুদ্রিক শৈলশিরাটা তৈরি হয়েছে। এইবার এই শৈলশিরা বরাবর গবেষকরা গিয়ে দেখেছে, তারা যে এভিডেন্স পেয়েছে, দেখা যাচ্ছে সমুদ্র যত সে এখান থেকে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত সে উপকূলের দিকে যাচ্ছে, তত দেখা যাচ্ছে সামুদ্রিক অবক্ষেপের বয়সটা বাড়ছে। এই গ্রাফটা একটু সবাই একটু ফোকাস করো, যে এই গ্রাফটায় কি দেখা যাচ্ছে। নিচে হচ্ছে এজ অফ সেডিমেন্ট, সামুদ্রিক সঞ্চয়ের বয়স, মিলিয়নস অফ ইয়ার্স, মিলিয়নে দেওয়া আছে। আর এখানে যে ডিস্টেন্স ফ্রম মিড আটলান্টিক রিজ কিলোমিটার, অর্থাৎ এই মধ্য আটলান্টিক শৈলশিরা থেকে দূরত্ব, যত দূরত্ব বাড়ছে তত দেখো এজ অফ সেডিমেন্টগুলো বাড়ছে, এজ অফ সেডিমেন্ট বাড়ছে, অর্থাৎ সামুদ্রিক অবক্ষেপের সঞ্চয় বাড়ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এখানে মনে করো একটা সঞ্চয় পেয়েছি, তার বয়স মনে করো 20 মিলিয়ন বছর। যত আমি এখানে গেলাম, অর্থাৎ দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়লো তত কি হচ্ছে, সঞ্চয়ের পরিমাণটা অর্থাৎ সঞ্চয়ের বয়সটা আরও বাড়লো। এখানে যদি 20 মিলিয়ন বয়স হয় আর এখানে দেখা যাচ্ছে 60 মিলিয়ন বয়স। যত দুই পাড়ের দিকে যাচ্ছে তত সামুদ্রিক অবক্ষেপের বয়স বাড়ছে। তার মানে কি? তার মানে এই সামুদ্রিক শৈলশিরা বরাবর অবক্ষেপের বয়স কম কেন? কারণ এখানে তো প্রতিনিয়ত নতুন ব্যাসাল্ট জাতীয় শিলা বেরিয়ে আসছে ভূগর্ভ থেকে ফাটল বরাবর, এবং সেটা সঞ্চিত হয়ে কি হচ্ছে, আস্তে আস্তে পরস্পর দুই এইদিকে সরছে, আবার কিছুটা এদিকে সরছে, এদিকে সরছে আবার এদিকে সরছে, সরে এই যে উপকূলে ধাক্কা খেয়ে তলায় ভূগর্ভে চলে যাচ্ছে। আর এই যে এই অঞ্চল বরাবর কি প্রতিনিয়ত নতুন, সেখানে আবার নতুন অবক্ষেপের সঞ্চয় হচ্ছে, সেগুলো বয়সে নবীন, এবং সেগুলোই আস্তে আস্তে প্রতিনিয়ত পরে আবার সরে যাচ্ছে। যত সরে যাচ্ছে তত বয়স বাড়ছে। তাহলে বিষয়টা বোঝা গেল যে সামুদ্রিক অবক্ষেপের বয়স একটা বিশাল ফ্যাক্টর, তোমার এই একটা বড় প্রমাণ যে সমুদ্র বক্ষের যে বিস্তৃতি ঘটছে, এটা তার একটা বড় প্রমাণ। যদি এটা না ঘটতো তাহলে তো এখানেও বয়সটা, এখানে মাঝ সমুদ্র বরাবরও বয়সটা অনেকটাই বেশি থাকতো। তা তো হচ্ছে না, বিজ্ঞানীরা একদম পুরো লেখচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, একটা প্রমাণ বোঝা গেল। নেক্সট প্রমাণ, আগ্নেয় শিলার বয়স। আগ্নেয় শিলার বয়সটা রেডিওমেট্রিক পদ্ধতিতে
রেডিওমেট্রিক পদ্ধতিতে এই আগ্নেয়শিলার বয়সটা বিজ্ঞানীরা মানে ওই তোমার পরীক্ষা করে দেখেছেন। এই যে মধ্য আটলান্টিক শৈলশিরা বা মধ্য সামুদ্রিক শৈলশিরা, আর এটা হচ্ছে দুই উপকূলের দিকে যাচ্ছে, এটা সমুদ্রের মাঝখান, দুই উপকূল দেখা যাচ্ছে। নতুন শিলার নিউ ক্রাস্টটা এই সামুদ্রিক শৈলশিলার কাছাকাছি হচ্ছে সব তাদের বয়সে নবীন, আর যত উপকূলের দিকে যাচ্ছে তত পুরনো। তার মানে তো এটা তো আসলে এটা তো সরছে, এদিকে সরছে বা এদিকে সরছে, এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রতিনিয়ত সরছে। এই সরছে বলেই যখন আজ থেকে কিছু বছর আগে এখানে ছিল তখন নতুন ছিল, যত সরছে তত পুরনো হচ্ছে। তাহলে এই যে রেডিওমেট্রিক পদ্ধতিতে যে আগ্নেয়শিলার বয়স বিজ্ঞানীরা মানে পরীক্ষা করে দেখেছেন, সেটা তাহলে এটাকেই প্রমাণ করে যে সমুদ্রবক্ষের বিস্তৃতি প্রতিনিয়ত ঘটছে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, চুম্বকীয় বৈপরীত্য। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এফ জে ভাইন আর ডিএইচ ম্যাথিউস 1963-তে, ভাইন এবং ম্যাথিউস 1963-তে তারা ম্যাগনেটোমিটার বলে একটা যন্ত্র, সেই যন্ত্রের সাহায্যে শিলার চুম্বকত্ব পরীক্ষা করেছেন। ব্যাপারটা কীরকম মন দিয়ে বুঝবে। মনে করো এই যে মাঝখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা, এই যে দুদিকে সরছে দুটো মহাদেশীয় ভূখণ্ড, অর্থাৎ কিছু সময় আগে তারা একসাথে ছিল, যখন সরল তখন এই যে ম্যাগমা, এই যে ম্যাগমা কি হচ্ছে, এই ম্যাগমাটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এসে নিঃসারী আগ্নেয়শিলায় তৈরি হচ্ছে, অর্থাৎ তরল বা ওই যে অর্ধ তরল থেকে যখন সে কঠিন হলো, কঠিন হওয়ার সঙ্গে সঙ্গে সে একটা, যখনই শিলাটা কঠিন হয় একটা চৌম্বকত্ব ধর্ম অনুযায়ী সে তার চৌম্বকত্ব অর্জন করে। অর্থাৎ এই যে শিলাটা তৈরি হলো, এখানে যে শিলাটা হলো, সে একটা চৌম্বকত্ব, যখন সে কঠিন হয়ে গেল, শীতল কঠিন হলো, তখন সে চৌম্বকত্ব অর্জন করলো। পরবর্তীকালে সে কিছুটা এদিকে সরলো, কিছুটা আবার এদিকে সরলো। এবার যখন সরে গেল তখন আবার নতুন অংশ বেরিয়ে আসলো। দেখো এই যে পুরনো অংশ দেখো এখানে, আর নতুন অংশটা তৈরি হয়েছে, এই যে একটা ভায়োলেট কালারের, বেগুনি কালারের অংশ। এবার সে যখন শীতল হয়ে কঠিন হলো তখন সেও চুম্বকত্ব অর্জন করলো। তার পরবর্তীকালে কি হলো, সেও এদিকে সরলো, আবার এদিকে সরলো। আবার পরবর্তীকালে যখন আরও সরে গেল তখন আবার নতুন করে একটা অংশ বেরিয়ে আসলো। এই যে ভায়োলেটটা দেখো এখন এখানে সরে গিয়েছে, এই যে সরে গিয়েছে, নতুনটা আবার তৈরি হলো। এরম করে প্রতি বারে বারে যখন ম্যাগমা কিছুটা কিছুটা করে বেরোচ্ছে, সে যখনই কঠিন অংশ কঠিন হচ্ছে তখনই কিন্তু সে কি হলো, সে চৌম্বকত্ব অর্জন করছে। কঠিন হওয়া মানে চৌম্বকত্ব অর্জন করছে। এবার মজাটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখবে এই যে প্রথম অবস্থায় যে চৌম্বকত্ব অর্জন করেছিল, তার পরবর্তীকালে সে দুটো অংশে বিভক্ত হয়ে দুদিকে সরে গেল এবং নতুনটা বেরিয়ে আসলো। এই নতুনটা যখন বেরিয়ে আসলো, এই যে নতুন অংশটা, সে যখন চৌম্বকত্ব অর্জন করতে গেল, তার পাশের যে পুরনো অংশ দুটো, তার চৌম্বকত্ব কোন দিকে সেটা দেখো। ধরে নাও এই অংশটা পৃথিবীর যে উত্তর চুম্বক, পৃথিবীর যে চুম্বকীয় মেরুর যে উত্তর আর দক্ষিণ, দেখা গেল পৃথিবীর চৌম্বকত্ব এই দিকটায় নর্থ আর এদিকে হচ্ছে সাউথ। এই যে নতুন শিলাটা হলো তারও উত্তরটা এইদিকে আর দক্ষিণটা এইদিকে। তাহলে এটা স্বাভাবিক, অর্থাৎ পৃথিবীর চুম্বক মেরুর সঙ্গে এর চৌম্বক মেরুটা এক। এবার তার মানে এটা নর্থ, এটা সাউথ, উপরেরটা অংশে নর্থ, নিচে সাউথ। এবার নতুন যেটা তৈরি হলো, এটা চৌম্বকের একটা ধর্ম অনুযায়ী পুরনো পুরনো যে তার সম্পৃক্ত যে শক্ত অংশ বা কঠিন অংশ, তার যে চৌম্বকত্ব, আর নতুনটা যখন চৌম্বকত্ব অর্জন করবে ঠিক তার উল্টো হয়ে যাবে। অর্থাৎ কি হয়ে গেল, এটা সাউথ আর এই দিকটা নর্থ। তার মানে কি দাঁড়ালো, এটা নর্থ এদিকে, সাউথ এদিকে, আবার এটা সাউথ এদিকে, নর্থ এদিকে, বিপরীত চৌম্বকত্ব। এবার এইদিকে এটারও তাই, এটা সাউথ এদিকে, নর্থ এদিকে। এবার নতুন এটার, এবার নতুনকে এই অংশে নতুন, এটা নতুন যদি এটা হয় তাহলে এর দুপাশে কে, সাউথ এদিকে, নর্থ এদিকে, তাহলে নতুনটার ক্ষেত্রে কি হবে, ঠিক আবার উল্টে যাবে। অর্থাৎ আবার সে স্বাভাবিক পৃথিবীর চৌম্বক মেরুর সঙ্গে একদম সিমিলার হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে কি, একটা স্বাভাবিক চৌম্বকত্ব অর্জন করছে, আবার পরেরটা বিপরীত। তারপরে আবার যখন সে সরে যাচ্ছে তখন তারপর যেটা বেরোচ্ছে সেটা আবার স্বাভাবিক চৌম্বকত্ব অর্জন করছে। বিজ্ঞানীরা এটা পরীক্ষা করে বুঝিয়ে দিলেন। তা মোদ্দা কথা কি, অর্থাৎ
দুপাশেই ভূখণ্ডটা সরছে, সমুদ্রবক্ষ বড় হচ্ছে বলেই তো এটা হচ্ছে। যদি সমুদ্রবক্ষ ফিক্সড থাকতো তাহলে তো এরকমভাবে নতুন নতুন করে শিলা বেরোতো না, আর এরকমভাবে তো এটা হতো না। পুরনোগুলো প্রতিনিয়ত পাড়ের দিকে সরে যাচ্ছে আর নতুনটা বেরোচ্ছে। আর একটা ছবি দিয়ে এটাকে বোঝাই, দেখো দেখো এখানে তোমরা খেয়াল করো, এখানে আরো আমরা নর্মাল ম্যাগনেটিক পোলারিটি আর রিভার্সড। নর্মাল মানে হচ্ছে পৃথিবীর চৌম্বক মেরু যেদিকে এই শিলাগুলোরও তাই, তাহলে সেগুলোকে আমরা নর্মাল বলছি, তিনটে কালার দিয়ে বোঝানো। আর হোয়াইটটাকে বোঝানো হচ্ছে রিভার্স, মানে পৃথিবীর চৌম্বক মেরু ঠিক বিপরীত। তুমি খেয়াল করো যে প্রথম অবস্থায় তখন এই যে যেটা বেরিয়েছিল একদম, সেটা হচ্ছে একদম নর্মাল ছিল। পৃথিবীর চৌম্বক মেরু যেরকম এদিকটা নর্থ, এদিকটা সাউথ, এটারও তাই, এটা স্বাভাবিক। তারপরে মনে করো আবার যেটা আসলো, তার পরবর্তীকালে এই যে পুরো নতুনটা এই ছিল, এই যে নর্থ সাউথ, পুরনোটা নর্থ সাউথ। এবার মাঝখানে দেখো হোয়াইটটাও একটা শিলা, সেটা কিন্তু এর পাশের উল্টোটা, তার মানে এদিকে সাউথ এদিকে নর্থ, এদিকে সাউথ এদিকে নর্থ। আবার নতুন যেটা, তার মানে আবার নর্থ এদিকে সাউথ এদিকে। তাহলে এই যে লাস্টের ছবিটা গিয়ে দেখো দেখা যাচ্ছে কি, হোয়াইট মানে হচ্ছে সাউথ উল্টো, এটা নর্থ এটা সাউথ, আবার সাউথ নর্থ, নর্থ সাউথ, সাউথ নর্থ, নর্থ সাউথ। খুব ভালোভাবে খেয়াল করো, একটা পটি হচ্ছে স্বাভাবিক, একটা পটি বিপরীত, আবার পরেরটা স্বাভাবিক, আবার পরেরটা বিপরীত। এক একটা সময়ে তো ম্যাগমা বেরোচ্ছে, আর তখন সেটা একসাথে সকল কঠিন হচ্ছে, তখন সে চৌম্বকত্ব অর্জন করছে। এবার দেখতে হবে পাশেরটা কি আছে, পাশেরটা যদি স্বাভাবিক থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে বিপরীত, পাশেরটা যদি বিপরীত থাকে তাহলে হয়ে যাচ্ছে স্বাভাবিক। আর এই যে বেরোচ্ছে যখন দুপাশে বিভক্ত হয়ে যাচ্ছে, কিছুটা করে এদিকে সরছে, কিছুটা এদিকে সরছে। এই হচ্ছে চুম্বকীয় বিপরীতের যে কনসেপ্টটা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা পরের টপিকে যাই। গ্রস্থ উপত্যকার অবস্থান। গ্রস্থ উপত্যকার অবস্থানটা কিরকম? ছবির মধ্যে তুমি দেখো যে আমরা দেখেছি ওই যে মধ্য সামুদ্রিক শৈলশিরার যে মাঝখান বরাবর যে ম্যাগমা যেখান থেকে বেরোচ্ছে, সেই অংশে যে দুটো ভূখণ্ড পরস্পর বিপরীত দিকে সরে যাওয়া মানেই কি হচ্ছে, শিলায় টান ধরছে। আর শিলায় টান ধরা মানে সেখানে কি তৈরি হয়, ফল্ট বা চ্যুতি তৈরি হয়। আমরা সেকেন্ড সেমিস্টারে কিন্তু ফল্ট পড়েছিলাম, সেই চ্যুতি তৈরি হয়। আর চ্যুতি বরাবর অনেক সময় কি হচ্ছে, ভূভাগ বসে গিয়ে এই রিফ ভ্যালি বা গ্রস্ত উপত্যকা তৈরি হচ্ছে। ঠিক আছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই যে আফ্রিকার যে গ্রস্ত উপত্যকা বা এই ধরনের এই যে তোমার রিফ ভ্যালিটা, তার প্রমাণ হচ্ছে সমুদ্র যে বিস্তৃত হচ্ছে তার এটা হচ্ছে বড় একটা প্রমাণ, এই গ্রস্ত উপত্যকার অবস্থান। ওকে, আবারও জিনিসটা বলছি যে এই যে ভূখণ্ডগুলো পরস্পর সরে যাওয়ার ফলে কি হচ্ছে, শিলায় টান ধরছে, টান ধরার ফলে সেখানে ফাটল মানে চ্যুতি তৈরি হচ্ছে, অর্থাৎ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেটা আয়াম বরাবর হতে পারে, নতি বরাবর হতে পারে, এবং সেই জায়গায় অনেক সময় যদি কোনো কারণে ভূখণ্ড বসে যায়, এই বসে গিয়ে গ্রস্ত উপত্যকা তৈরি হয়। এবং আমরা বিভিন্ন সমুদ্রের মধ্যে এরকম গ্রস্ত উপত্যকার অবস্থান দেখতে পারি, এবং সেটা জোরালো কাকে সাপোর্ট করছে, সমুদ্রবক্ষের বিস্তৃতি যেটা ঘটছে তাকে সাপোর্ট করছে। ওকে, নেক্সট সার্পেন্টাইন ভবন। সার্পেন্টাইন কি, আমাদের যে সামুদ্রিক ভূখণ্ড না, সেটা মূলত পেরিডোটাইট শিলা দিয়ে গঠিত। আর এই পেরিডোটাইট শিলার মধ্যে প্রায় সার্পেন্টাইন বলে একটা খনিজ থাকে। ঠিক আছে, আর এই সার্পেন্টাইন খনিজটার মধ্যে প্রায় 25% মতো জল থাকে। এই জলটা আসে কোথা থেকে, এই পরিচলন স্রোতের মাধ্যমে। ম্যাগমার সঙ্গে যে ম্যাগমাগুলো যে পরিচলন স্রোতের দ্বারা উদ্গীরিত হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে। এই বাইরে বেরিয়ে আসার সময় কিন্তু ভূগর্ভস্থ যে বাষ্প থাকে সেটা পরবর্তীকালে জলে ট্রান্সফার হয়ে গিয়ে এই যে সার্পেন্টাইন খনিজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এবং সেটা দিয়েই পেরিডোটাইট শিলা তৈরি হচ্ছে, এবং তার মাধ্যমে সামুদ্রিক ভূখণ্ড হচ্ছে। এই যে সার্পেন্টাইন ভবন তার প্রমাণ দিচ্ছে, তার মানে হচ্ছে এই যে পরিচলন স্রোত হচ্ছে বলেই সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে, এবং এই যে সমুদ্রবক্ষের যে ভূত্বকের মধ্যে যে সার্পেন্টাইন খনিজের উপস্থিতি তার প্রমাণ দেয় যে প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটছে, সমুদ্রবক্ষের বিস্তৃতিটা হচ্ছে। তাই এটা তার বড় প্রমাণ। গায়োট। গায়োট কি, আমরা জানি যে গায়োট হচ্ছে যে এরকম একটা, যদি এটা সমুদ্রের জলতল হয়, এটা সমুদ্রের জলতল। ঠিক আছে, আর
গায়ট অনেকটা দেখতে কীরকম, যে সমুদ্রের এরকম উপরিভাগটা সমতল, দুদিকে খাড়া বিশিষ্ট একটা উচ্চভূমি টাইপের, যেটা অ্যাকচুয়ালি এটা পর্বতশৃঙ্গের মতোই থাকে, সমুদ্রের জলের দ্বারা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে উপরিভাগটা সমতল হয়ে যায়। এটাকে আমরা গায়ট বলে থাকি। এই গায়টের অবস্থান দেখা যায় যে এরা গায়টগুলো যে কোনো সমুদ্রে যে কোনো জায়গায় অবস্থান থাকতে পারে, কিন্তু আমরা দেখেছি যে যেগুলো প্রাচীন গায়ট, যাদেরগুলো বয়সে পুরনো, সেগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে দুপাশের উপকূল বরাবর অবস্থান করছে। অর্থাৎ প্রতিনিয়ত আসলে সমুদ্রতে বিস্তৃত হচ্ছে, বড় হচ্ছে, বা তার বিস্তৃতি ঘটছে, সমুদ্র বক্ষটা প্রতিনিয়ত সরছে। তার ফলে গায়টগুলো হয় মাঝখান বরাবর হয়তো কোনো একটা সময় ছিল মধ্য সামুদ্রিক শৈলশিরা অঞ্চল বরাবর, কিন্তু পরবর্তীকালে সেগুলো তলদেশ সরে যাওয়ার ফলে কি হচ্ছে, সেগুলো উপকূলের কাছাকাছি চলে আসছে। তাহলে গায়টের অবস্থান একটা প্রমাণ করছে যে কি, যে এই যে সামুদ্রিক সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে। ওকে, নেক্সট, ট্রান্সফর্ম চ্যুতির উপস্থিতি। ট্রান্সফর্ম চ্যুতির উপস্থিতি কি আমরা জানি। ট্রান্সফর্ম চ্যুতিটা একটু ছবিটার দিকে দেখাও, তাহলে বুঝতে পারবে। যে মনে করো এই একটা ভূখণ্ড, সেটা এরকমভাবে সরে যেতে পারে, এটা চ্যুতি ঘটেছে। চ্যুতি মানে আমরা জানি পাশাপাশি বা উপর নিচে শিলার অবস্থান পরিবর্তন, সেটা এরকমও হতে পারে। এবার তুমি যদি উপরের ছবিটার দিকে দেখো, বা এই যে সামুদ্রিক শৈলশিরা অঞ্চল বরাবর বিভিন্ন জায়গায়, এই যে মনে করো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই ছবিটা একটু ফোকাস করো। এই আটলান্টিক মহাসাগরের যদি আমরা এই অংশটাকে খেয়াল করি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ চ্যুতিটা সংগঠিত হয়েছে এই অঞ্চল বরাবর, মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চল বরাবর। এই যে আটলান্টিক মহাসাগরের মধ্যে এটা ঘটছে, এবং এটা সবই ট্রান্সফর্ম চ্যুতি। যে চ্যুতিতে ভূখণ্ডগুলো পরস্পর পাশাপাশি সরে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই ট্রান্সফর্ম চ্যুতি তৈরি হতে দেখা যাচ্ছে। এই ট্রান্সফর্ম চ্যুতির উপস্থিতি মধ্য আটলান্টিক অঞ্চল বরাবর যদি থাকে, তার মানে সমুদ্রবক্ষের যে পরিবর্তন হচ্ছে সেটা তার একটা বড় প্রমাণ। ওকে, এই যে ফল্ট লাইনটা তুমি দেখো, এখানে যে দেখা যাচ্ছে যে চ্যুতি রেখা, সেটারও জায়গা বিশেষে এক টানা নেই, জায়গা অবস্থান পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময়। অর্থাৎ এই যে সরে যাওয়াটা খেয়াল করো, এক টানা ছিল, তারপরে দেখো এইদিকে আবার সরে গেছে। অর্থাৎ পাশাপাশি উপর নিচে সরে যাওয়াটা, এই যে সরে যাওয়াটা হচ্ছে চ্যুতি সংগঠিত হয়েছে। এই ট্রান্সফর্ম চ্যুতিটা হচ্ছে মানেই বোঝা যাচ্ছে যে সমুদ্রবক্ষের বিস্তৃতিটা ঘটছে। নেক্সট, পিলেজিক অবক্ষেপের সঞ্চয়। আমরা আগের সেমিস্টারে পিলেজিক অবক্ষেপ জেনেছি। পিলেজিক অবক্ষেপ কি, যে সমুদ্রের গভীর সমুদ্রে, মূলত সমুদ্রের গভীর অংশে যে বিভিন্ন জৈব পদার্থ, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ যে সঞ্চয়, যে তাদের মৃতদেহগুলো তলদেশে সঞ্চিত হয়ে যে সেই সঞ্চয়টাকে আমরা পিলেজিক সঞ্চয় বলে থাকি। এবার এই পিলেজিক সঞ্চয়টা এটা গভীর সমুদ্রের অবস্থানে দেখা যায়। সেই সঞ্চয়ের ক্ষেত্রে যখন আমরা বয়স নির্ধারণ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে যেই পিলেজিকগুলোর অনেকটা উপকূলের কাছাকাছি আসছে, তার সেগুলো বয়সে অনেক প্রাচীন। একইভাবে যে উপকূলের ওই মাঝ সমুদ্র বরাবর অবস্থান, সেগুলো অনেক নবীন। আর উপকূলের কাছাকাছি তো সত্যি কথা বলতে পিলেজিক অবক্ষেপের সঞ্চয় তো দেখার কথা না, মূলত গভীর সমুদ্রেই বা মাঝ সমুদ্র বরাবর দেখার কথা। আসলে মাঝ সমুদ্র বরাবরই ছিল এখানে, সে হয় এদিকে বা এদিকে সরে আসছে বলেই তো তার অবস্থান চেঞ্জ হয়ে হয় এখানে আসছে বা এই জায়গায় আসছে। ঠিক আছে, এই আসছে বলেই আমরা দেখছি কি, এই সঞ্চয়ের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে এদিকে হয় উপকূল এখানে, বা এর উপকূলের কাছাকাছি চলে আসছে। এই আসছে কেন আসছে, আগে অতীতে এখানে ছিল, বর্তমানে এখানে বা এখানে অবস্থান করছে পাড়ের উপকূলের কাছে। সেটা কেন, সমুদ্রবক্ষে বিস্তৃতি হচ্ছে বলে এটা হচ্ছে। সো এটা হচ্ছে একটা বড় একটা প্রমাণ। আর কি প্রমাণ, জয়েন্টস অ্যান্ড ফেমাস সম্পর্কিত প্রমাণ। আমি এই যে একটা নোট খাতা রাখতে বলেছিলাম, সেটার কারণ হচ্ছে এই দু একটা জিনিস লিখে নেওয়া, আশা করি তোমাদের বইতে হয়তো আছে। সেটা হচ্ছে যে এই সমুদ্রবক্ষে বিস্তৃতি ঘটছে কিনা বা তার আরও অনুসন্ধানের জন্য একটা গ্লোমার চ্যালেঞ্জার বলে একটা জাহাজ 1968 সাল নাগাদ, সেটাকে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে হোক বা আরও অনেক সংস্থা একসাথে মিলে একটা গবেষণা কর্মসূচি, সেই গ্লোমার চ্যালেঞ্জার জাহাজের মাধ্যমে নমুনা সংগ্রহ করা। এবং তার পরবর্তীকালে সেই নমুনা সংগ্রহ করতে তারা অনেক নমুনা পেয়েছিল, এই যে বিভিন্ন রকম প্রমাণগুলো তারা পাচ্ছিল। তার সঙ্গে হয়েছিল আর একটা প্রকল্প নেওয়া হয়েছিল পরবর্তীকালে, সেটার নাম হচ্ছে জয়েন্টস। জয়েন্টসের ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনস ফর ডিপ আর্থ স্যাম্পলিং। আবারও বলছি,
জয়েন্ট ওশানোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং, এটা একটা প্রকল্প। সেই প্রকল্প থেকে আমরা অনেক এই সমুদ্রবক্ষের বিস্তৃতি সাপেক্ষে অনেকগুলো প্রমাণ পাই যে সমুদ্রবক্ষ যে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। একইভাবে পরবর্তীকালে 1971-72 নাগাদ এই যে ফেমাস বলে আর একটা কর্মসূচি নেওয়া হয়, ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশান আন্ডার ওয়াটার স্টাডি। কি বললাম? ফ্রান্স আমেরিকান মিড ওশান তোমার আন্ডার ওয়াটার স্টাডি, জয়েটস এবং ফেমাস কর্মসূচি, এই দুটো কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো এভিডেন্স পাই যে সমুদ্রবক্ষের বিস্তৃতিটা ঘটছে। ওকে, আর কি? অভিকর্ষজ অসঙ্গতি। অভিকর্ষজ অসঙ্গতি দেখবে আমরা সমস্থিতি পড়েছিলাম 11-এ থাকতে, সেই সমস্থিতির ক্ষেত্রে এই অভিকর্ষজ অসঙ্গতি পড়েছিলাম, ধনাত্মক বা ঋণাত্মক। হ্যাঁ, সেই অভিকর্ষজ অসঙ্গতি দেখা যাচ্ছে যে যেখানে এই যে তোমার এই যে সমুদ্রটা, এটা হয়তো উপকূল, এই ভূখণ্ডটা আস্তে আস্তে এর তলায় চলে যাচ্ছে, সামুদ্রিক ভূখণ্ডটা প্রতিনিয়ত এর তলায় আসছে। এই অঞ্চল বরাবর দেখা যাচ্ছে যেখানে অবনমিত হচ্ছে, ঠিক আছে, উপকূল বরাবর সামুদ্রিক ভূখণ্ডটা তলায় চলে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ধনাত্মক বিচ্যুতি হওয়ার কথা। কিন্তু যেহেতু এই যে ঘনত্বের তারতম্য হচ্ছে, বা এই যে এটা ভারী বা এটা একটা প্রাচীন শিলা, এই হওয়ার জন্য দেখা যাচ্ছে সেটা কোনো কারণে কি হচ্ছে, শিলার ধর্ম পরিবর্তন হওয়ার জন্য সেটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। এই যে ঋণাত্মক হয়ে গেল, এইটা প্রমাণ দেয় এই অঞ্চলে এই যে অভিকর্ষ অসঙ্গতি যে ঘটছে, তার মানে কি দাঁড়াচ্ছে, সমুদ্রবক্ষ যে বিস্তৃতি ঘটছে সেটা তার একটা বড় প্রমাণ। ওকে, এছাড়া আর মনে করো মোটামুটি প্রধান প্রমাণগুলো আমরা বলেছি, এছাড়াও আরও টুকটাক প্রমাণ, একদম যে নেই তা না। তোমাদের এই যে শিলার আরও মনে করো ভূমিকম্পের অবস্থান একটা ফ্যাক্টর, আমরা এখানে আলাদাভাবে আর বলিনি। বিভিন্ন রকম ভূমিকম্প কেন্দ্রের অবস্থান, কোথাও অগভীর ভূমিকম্প, কোথাও খুব গভীর ভূমিকম্পের অবস্থান, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণের জায়গা রাখে যে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে। এরকম আরও টুকটাক আনুষঙ্গিক প্রমাণ রয়েছে। তো এই হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ। হ্যারি হেসের যে মতবাদটা, সেটা একটা শক্তপোক্ত একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে এই প্রমাণগুলোর উপর ভিত্তি করে। কিন্তু যতই প্রমাণ থাক না কেন, এই মতবাদটা কিন্তু সব প্রশ্নের, সমালোচকদের সব প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারেনি। অর্থাৎ স্যার এখানে কি এই তত্ত্বটারও কি সমালোচনা আছে বা কিছু নেগেটিভ দিক আছে? আছে। কীরকম? যে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যে এতগুলো 5-6টা মহাসাগর আছে, সব মহাসাগর যে এরকম বিস্তৃত হচ্ছে, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে যেরকম আমরা খুব ভালোভাবে পরিষ্কার বুঝতে পারছি, বা প্রশান্ত মহাসাগরে কিছুটা হয়তো বোঝা যায়, কিন্তু অন্যান্য মহাসাগরের ক্ষেত্রে সেরকম জোরালো প্রমাণ নেই বিজ্ঞানীদের কাছে সবার ক্ষেত্রে। সেটা একটা বড় প্রমাণ। এটা সমুদ্রের যে আমাদের এই সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে, তার মানে তো হওয়া মানে হচ্ছে পৃথিবীর ক্ষেত্রফলে পরিবর্তন হবে। ওই সেটা তো হচ্ছে না, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। বা যে কারণগুলো দেখানো হয়েছে সমুদ্রবক্ষের বিস্তৃতির সপক্ষে, সেই কারণগুলো অনেক ভৌগোলিক বলছেন এই সমুদ্রের যে বিস্তৃতি তার পক্ষে শক্তপোক্ত কারণ নয়, এছাড়া হয়তো অন্য কারণ থাকতে পারে বা সেটা সঠিক নয়। এরকম কিছু সমালোচনা বা দুর্বল দিক আছে, কিন্তু এর একটা ইম্পর্টেন্সও আছে। ইম্পর্টেন্সটা কি? আমরা থার্ড সেমিস্টারে ওয়েগনারের থিওরি পড়েছি। এই যে মহিষন্ত্রণ মতবাদে একটু ভেবে দেখো, আমরা আগের সেমিস্টারে পড়েছি যে মহাদেশগুলো কোনো একটা সময় এক জায়গায় ছিল, পরবর্তীকালে সেটা আস্তে আস্তে সরেছে। যখন সরেছে বিভিন্ন জায়গা, বিভিন্ন সমুদ্র, একটাই মহাসমুদ্র ছিল প্যান্থালাসা, সেটা পরিবর্তন হয়ে হয়ে কিছু কিছু একটা মহাদেশ যখন আর একটা মহাদেশ থেকে সরে দূরত্ব বাড়িয়েছে, মাঝখানে একটা নতুন সমুদ্র তৈরি হয়েছে। এই যে ওয়েগনারের থিওরিটা, সেই মতবাদকে আরও শক্তপোক্ত জায়গায় নিয়ে গেছে এই হ্যারি হেসের মতবাদ। অনেকটাই এই জায়গায় কিন্তু অনেকটাই এই দুটো মতবাদ কাছাকাছি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে প্লেট টেকটনিক মতবাদ, যেটা এখন অধিকাংশ ভৌগোলিকরা এই মতবাদের সঙ্গে মানে পজিটিভ, আমরা পজিটিভ মতবাদ দেখেছি বা পজিটিভলি সেটাকে নিয়ে বিভিন্নভাবে বক্তব্য রাখেন। প্লেট টেকটনিক মতবাদটাও সমুদ্রবক্ষের বিস্তৃতির সাপেক্ষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জোরালো একটা, এই সমুদ্রবক্ষের বিস্তৃতি মতবাদটা না আসলে কিন্তু প্লেট টেকটনিক থিওরিটাও শক্তপোক্ত জায়গায় যেত না।
তাহলে এই যে তিনটে মতবাদ, ওয়েগনারের থিওরি, ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদ বা প্লেট টেকটনিক মতবাদ বা সমুদ্রবক্ষের বিস্তৃতি, এরা পরস্পরকে কিন্তু একটা শক্তপোক্ত জায়গায় গিয়েছে এই প্রত্যেকটা মতবাদের আলাদা গুরুত্বের জন্য। অর্থাৎ এর সিগনিফিকেন্স কিন্তু কোনো অংশে কম নয়। সমুদ্রের মধ্যে এটা তো সত্যি কথা, এই যে প্রমাণগুলো, এই যে শিলার বয়স, চৌম্বক বৈপরীত্য, এই প্রমাণগুলো কিন্তু একটা জোরালো প্রমাণ যে সমুদ্র কিন্তু, এটা তো সত্যি কথা, এই যে এই প্রমাণগুলোর মাধ্যমে একটা তো জিনিস বোঝা যাচ্ছে, সমুদ্রের মহাসাগরের তলদেশের ক্ষেত্রে, অর্থাৎ নতুন নতুন যখন শিলা তৈরি হচ্ছে, পুরনো শিলাটা তো আস্তে আস্তে সরে যাচ্ছে, এটা তো একটা অংশ আমরা মেনে নিতে বাধ্য হয়েছি যে হ্যাঁ এটা হচ্ছে। হয়তো ব্যাখ্যার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়তো রয়েছে, সেটা হয়তো পরবর্তীকালে রিসার্চের মাধ্যমে আরও শক্তপোক্ত জায়গায় যাবে। তো হয়তো হতে পারে তোমরাও ওই যে এখন শুনছো যারা, তোমাদের মধ্যেও অনেকে আছে যারা হয়তো পরবর্তীকালে রিসার্চের অংশ হিসেবে এই মতবাদগুলোকে আরও স্ট্রং একটা জায়গায় নিয়ে যেতে বাধ্য হবে, যে বিজ্ঞান মহল বলবে যে না, একদম এই মতবাদের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। তো এইটুকুই। তাই জন্য সেটাই বলার যে সমুদ্রকে বিস্তৃতি মতবাদটারও অবশ্যই গুরুত্ব আছে। অনেক জটিল বিষয়গুলোকে অনেক সহজ করে দিয়েছে, বিভিন্ন ভৌগোলিকদের মধ্যে অনেক বিষয়ে দ্বন্দ্ব ছিল, সেগুলো অনেকগুলো বিষয় সহজ হয়েছে যে এই মতবাদটা আসার পরে। তো আমরা আজকে যেগুলো বুঝলাম যে সমুদ্রবক্ষের বিস্তৃতি বিষয়টা, মতবাদটা কি, মতবাদটার প্রবক্তাকে, কারণ কি, তার প্রমাণগুলো কি, বা তার গুরুত্ব বা ত্রুটি বিচ্যুতিগুলো কি, ডিটেলস আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের এই মতবাদের যে সমান বিষয়গুলো, মানে এই মতবাদ রিলেটেড বিষয়গুলো তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেসেজের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করবে। আশা করি যদি আমার দেওয়ার সামর্থ্য থাকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো, আমরা নতুন নতুন আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোথাও কোনো টপিক নিয়ে ক্লাসের ইচ্ছা থাকে যে স্যার এই বিষয়ের উপর যদি আলোচনা হয় খুব ভালো হয়, আমরা সেগুলোকেও আনার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।